আমাকে উঁচু করে সেলে ফেলাই দেওয়া হলো, তুই মারিছিস। সৌর শাসকদের আয়নাঘর ওইটাই, আমি আরো একই অবস্থা হয়েছিল এবং ইনজেকশন। তখন আমার বুঝতে বাকি নেই যে কি করতে চাচ্ছে এরা। আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে হত্যা মামলায় সংশ্লিষ্ট করে সাজিয়ে 3 জনকে হত্যা করা হয়েছে: শামীম মাহমুদ, আবুজর গিফারি এবং সোহান। এখন সময় এসেছে আসল আসামিদের ধরে আইনের আওতায় আনা হোক। বাধা অবস্থায় 2 পা বেঁধে, দেয়ালে হেলান দিয়ে 2 পা বেঁধে গ্রামের বাড়ি ঝিনাইদহের বিষয়খালীর হরিপুর, স্থানীয় ঠিকানা কালীগঞ্জ। সালটা 2016। সাদা পোশাকে সবুজকে গ্রেফতার করা হয় গ্রামের বাড়ি থেকে। তুলে নেওয়া হয় মাইক্রোবাসে, নেওয়া হয় এসপি অফিসে। তারপর আমাকে মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হলো এসপি অফিসে, ঝিনাইদহ এসপি অফিসে। এখানে উপস্থিত ছিল তৎকালীন অ্যাডিশনাল এসপি আজবাহার আলী, সার্কেল এসপি গোপীনাথ কাঞ্চিলাল এবং আরো সার্কেল এসপি ছিল হরিণাকুণ্ড, শৈলকুপা। আমার সাথে ছিল পাশে বসা ছিল সদর থানার 2টা এসআই, একটা হলো সম্ভবত সিরাজ নাম আর একটা উজ্জ্বল কুমার। আমাকে নিয়ে বসিয়ে প্রথমেই জিজ্ঞেস করলো এসপি, অ্যাডিশনাল এসপি আজবাহার আলী, বললো বল ওই দিন কি হয়েছে। আমি বললাম কি, কোন দিনকে কথা বলছেন? বলছে ওই দিন যেদিন আর কি ওই যে খমিনি ডাক্তার আব্দুর রাজ্জাককে মারলি তোরা। বললাম খমিনি ডাক্তার আব্দুর রাজ্জাক আমরা মানিনি তো। বলছে তোরা তো মারিছিস, তোর সাথে অনেকগুলো আরো অনেকে ছিল, তা কি জন্য মারলি? আমি মারিনি। বারবার আর কি আক্রমণাত্মক ভাবে বলছে মারলি কি জন্য। আমার একই কথা বারবার যে আমি মারিনি। বলছে তুই মারিছিস, সাথে অনেকে ছিল। পরবর্তীতে বলছে আবুজর শামীমকে চিনিস? আমি বললাম হ্যাঁ চিনি, আমার ফ্রেন্ড শামীম আমার ফ্রেন্ড। তো আবুজর বড় ভাই, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি, MM কলেজে একই ইয়ার উপরে ছিল, তো একই ডিপার্টমেন্টে পড়ায়, আমার সাথে যোগাযোগ ছিল আর কি। বলছে হ্যাঁ তোরা এই সবাই মিলে হত্যা করছিস ওরে, তা কি জন্য মারলি? ও শিয়াপন্থী ছিল এই জন্য ওকে মারলি? কি শিয়াপন্থী ছিল কি পন্থী ছিল এটা তো আমরা জানি না, আর এটা জানার বিষয় না, তবে আমরা মারিনি এটা। তখন বলছে যে তো এইভাবে তো হবে না, অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বললে এইভাবে হবে না, ওকে মেহমানখানায় নেওয়া হোক। তখন আমার বুঝতে বাকি নেই যে কি করতে চাচ্ছে এরা, উদ্দেশ্য কি। তারপরে কয়েকজন আসলো, ওখানে 5-7 মিনিটের ভিতরে কয়েকজন আসলো, এসে আমাকে চোখ বাঁধা হলো পিছন থেকে গামছা দিয়ে চোখ বাঁধলো এবং হ্যান্ডকাপ সহ দড়ি দিয়ে হাত বাঁধা হলো। দড়ি দিয়ে হাত বাঁধার পরে আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে, দোতলা ছিল তো, দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে হয়তোবা খুব সম্ভবত মাইক্রোবাসই হবে, মাইক্রোর ভিতরে আমাকে উঁচু করে সেলে ফেলাই দেওয়া হলো। ওখান থেকে আনুমানিক 5-7 মিনিটের গাড়ির পথ, 5-7 মিনিট 10 মিনিট এরকম হবে। 10 মিনিট পরে একটা জায়গায় গাড়ি থামলো, আমাকে বের করিয়ে আবারও সিঁড়ি দিয়ে উপরে উঠিয়ে আমাকে একটা রুম, একটা ফ্লোরে রাখা হলো। একটা রুমই ছিল পরবর্তীতে বুঝলাম, যেহেতু চোখ বাঁধা ছিল। তারপর ওখানে রাখার 2-1 মিনিট পরেই অনেকগুলো পায়ের শব্দ আর কি। তাও
অনুমান করা যায় 7-8 জন এরকম। 7-8 জনের পায়ের শব্দ হওয়ার পর আমাকে শরীরের বিভিন্ন জায়গায় অস্ত্র, পিস্তলই আর কি বোঝা যাচ্ছিল, পিস্তল ঠেকিয়ে জিজ্ঞাসা করছে, মানে বলছে যে বল কি জন্য মারলি। আমার একই কথা যে আমি মারিনি। বলছে তুই মারিসনি, ঠিক আছে, তোকে মানে আমাকে বলছে যে তোকে রাত সাক্ষী করা হবে, তুই শুধু বল যে কারা মেরেছে এটা বল। আমি বলছে না, আমি তো মারিনি, আর আমি জানিও না কারা মেরেছে কি। তার সাথে আমাদের ভালো যোগাযোগই না, আমি চিনিও না ভালো মতো তাকে, যে হত্যা হয়েছিল আর কি। পরবর্তীতে বলছে যে বল নাই, গুলি করে দিলাম, কিন্তু এখনই সবাই অনেকগুলো পিস্তল দিয়ে বলছে গুলি করে দিলাম। আমি বলছি না, আমি মারিনি, তা বলবো কি। পরবর্তীতে আস্তে আস্তে চোখ বাঁধাই থাকলো, ওইভাবে ফেলে রাখলো। আবার তখন সন্ধ্যা, মাগরিবের আজান দিচ্ছিল, মাগরিবের আজান শোনা যাচ্ছিল মসজিদ থেকে। তার কিছুক্ষণ পরে আবার ওইভাবে আধা ঘন্টা পরে আবার একজন আসলো, চেনা চেনা কণ্ঠই, সেটা ছিল এসআই নীরব। যেহেতু সে আমাকে নিয়ে গেছিল, পরবর্তীতে সে আমাকে বলছে যে সমস্যা নেই, তুই শুধু বল যে মারিছিস, তাহলে তোর মানে সমস্যা হবে না। বলছে না, আমি তো মারিনি, তা আমি বলবো কি। তারপরে শুরু হলো অমানবিক নির্যাতন, লাঠি দিয়ে আমাকে 2 পা মানে বাঁধা অবস্থায় 2 পা বেঁধে, মানে দেয়ালে হেলান দিয়ে 2 পা বেঁধে একজন আমার পায়ের উপরে আর কি শক্ত করে চেপে ধরলো। আর ও টর্চার করছে আর বলছে যে মানে ওর উদ্দেশ্য ছিল আমাকে বলানো যে তুই মারিছিস এবং তোর সাথে কি কারা কারা ছিল। আমি বলছি আমি তো মারিনি, তা আমি কি করে বলবো। বলছে ঠিকই বলবি, আজ নাই কাল তো ঠিকই বলবি। বলছে মারিনি, তা বলবো কি আমি। পরবর্তীতে ওইভাবে টর্চার, টানা 2-3 ঘন্টা টর্চার, তারপর আবার থামলো। সমস্ত শরীর তো তখন ব্যথায় জর্জরিত। তারপরে অনেক রাত হয়ে গেছে সম্ভবত, আমরা অনুমান করছিলাম আর কি। তখন আর কি দেখি ওষুধ এবং ইঞ্জেকশন দেওয়া হলো এবং ওষুধ খাওয়ানো হলো আর কি। অবশ্য তখন আমার মানে ক্লান্তিতে, মানে দুর্বলতা আর কি, ঘুম এসে গেছিল। অবস্থা হঠাৎ করে আবার যে মানে এক সময় ডাকা হলো, বুঝতে পারছি না যে সেটা সকাল কি রাত, এটা বোঝার আমার কোনো, মানে সবই তো অন্ধকার। আবার ওটা ওই একই টর্চার, বল মারিছিস। বলছে আমি তো মারিনি, আপনারা সঠিকভাবে তদন্ত করে দেখেন কারা মেরেছে। বলছে তদন্ত আমরা করেছি, তোর মারা লাগবে না, তো মারিছিস কি না মারিছিস আমরা জানি, কিন্তু তোর বলা লাগবে যে আমরা মারিছি। তখনই বুঝলাম তার আসল উদ্দেশ্য, যে কে মেরেছে না মেরেছে সেটা বড় উদ্দেশ্য না, এই বিষয়টাই হত্যাকাণ্ড আমাদের ফাঁসাবে, এইটা তাদের মূল উদ্দেশ্য ছিল। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। মমতার বাঁধন ছেড়ে যায়, মমতার বাঁধন। এভাবে চলে গেল, একইভাবে টর্চার করতে করতে 2-3 দিন চলে গেল। আমি ছিল
সিপাহী নিয়োগ দিয়েছিল ওখানে, সবসময় রুমে থাকতো দুইজন করে। এটা আমি জানলাম 3 দিন পর, যখন আমাকে খাওয়ার সময় চোখ খোলা হলো, তখন ওরা নিজেরাই বলা বলি করছে বিভিন্ন ইশারা ইঙ্গিতে, মানে ওদের কথাবার্তায় আমরা বুঝতে পারি। একজন আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি আবু যররে চিনেন? বলছে হ্যাঁ, আমি আবু যররে চিনি। বলছে আবু যর তো এইখানেই ছিল, আপনার এই রুমেই ছিল। আর শামীম শামীম আছে? হ্যাঁ, শামীম আমার ফ্রেন্ড ছিল। বলছে শামীমের পাশের রুমে রাখা হয়েছে, একই জায়গায়। ওখানে রুম, অনেকগুলো রুম ছিল, মানে আয়না ঘর, যেটা আমরা তো তৎকালীন এই মানে সাম্প্রতিক সময়ে শুনছি যে আয়না ঘরটা কি? সৌর শাসকদের আয়না ঘর ওইটাই, যেখানে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো হয়। তো পরবর্তীতে বলছে আবু যর তো ছিল 20-25 দিন ছিল ঘুম থাকা অবস্থায়। তো ওর চোখ তো খুলে গেছিল। ওর চোখ যখন খোলা হলো, মানে মারার এটা হত্যা করার 2 দিন আগে, তো পুরো চোখটা খুলে গেছিল, লাল হয়ে গেছে, চোখে দেখতে পারতো না। তারপরে এক সময় এসআই উজ্জ্বল কুমার, যে সদর থানার এসআই ছিল, একটা স্টেটমেন্ট, একটা কাগজ নিয়ে আসলো আমার। তখন সেই দিন 4 দিনের দিন আমার চোখ খুলে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য, ওদের কাজের উদ্দেশ্যে। এটা হলো একটা স্টেটমেন্ট দিয়ে আমাকে বললো, এই যে পড়। সেখানে লেখা ছিল, তৎকালীন মানে সেই সময় যারা কালীগঞ্জ থানায় শিবিরের দায়িত্ব পালন করেছে, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছে, তাদের অনেকেরই লিস্ট, মানে নাম এখানে জড়িত। সেই সবাইকে জড়িয়েই স্বীকার করতে হবে, মানে তাদের মানে ভাষ্য মতে যে এটা স্বীকার করতে হবে এইভাবেই। সেখানে শাহজাহান তখন ছিল শিবিরের, এটা ওদেরই লেখা স্টেটমেন্টে লেখা ছিল, শাহজাহানের মানে ডাকে আর কি, শাহজাহানের ডাকে পুরো এই হত্যাকাণ্ডটা করেছিস, মানে আমরা করেছি শাহজাহানের ডাকে হত্যাকাণ্ড। এটা ওদের স্টেটমেন্ট, যে শাহজাহান বলেছে হত্যা করতে হবে। শাহজাহান তখন জেলা ছাত্র শিবিরের জেলা কমিটির একজন সদস্য ছিল। তখন কালীগঞ্জের পৌর সভাপতি ছিল আবু যর গিফারি, যাকে ক্রস ফায়ার নামক মিথ্যা নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারপর ছিল শামীম মাহমুদ, ওই সময় পৌর সেক্রেটারি ছিল হাসানুজ্জামান। এদের সবাইকে এই কেসে মানে ওই হত্যা মামলায় সংশ্লিষ্ট করে সাজিয়ে 3জনকে হত্যা করা হয়েছে, শামীম মাহমুদ, আবু যর গিফারি এবং সোহানকে। তার পরবর্তীতে আমাকে গ্রেফতার করা। এটা ওরা এই স্টেটমেন্টটা পড়ে আমাকে বলছে যে বারবার এটা মুখস্থ করতে হবে তোর। কেন মুখস্থ করতে হবে, কি জন্য? এটা বলছে এটা তোর বলা লাগবে এইভাবে। বলছে তোর বলা লাগবে, ওদের তো আমরা ধরেই নেব যে বললো কোনোভাবে, আর তোর বলা লাগবে তুই করেছিস কি না করেছিস
এইটা বড় কথা না, তোর এটা বলা লাগবে। আমি কেন বলা লাগবে? বলছে এটা তোদের এমপি সাহেবের নির্দেশ। আমাদের এমপি সাহেব তোদের তৎকালীন এমপি ছিল আনোয়ারুল্লাহ আজিম আনাত, ওর নির্দেশে এই কাজগুলো পুলিশ কর্মকর্তা করছে। এটাই তারা জানে যে তোদের এমপি সাহেব নির্দেশ আমাকে কি জন্য করে বলছে তোদের সব জায়গায় শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার জন্য সব জায়গায় এই কাজটা আমাদের করতে হবে। এটা আমাদের সরকারের উপরের নির্দেশ। এই জন্য তোদের কালীগঞ্জ যাতে ইসলামী ছাত্র শিবিরের কোনো মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, এই জন্য আমাদের এটা করতে হবে, তোর বলা লাগবে। বলছে না, আমি বলতে পারবো না। বলছে ঠিক আছে, বলা লাগবে না। তো অবস্থায় আমাকে এরপর তার উপর চলে অমানসিক নির্যাতন। চিত্রা টিভির কাছে সে কথাই বলেছিল সবুজ। তিনি জানান, কালীগঞ্জ থানার সাবেক এসআই নীরবের সহযোগিতায় গ্রেফতার করা হয় তাকে। তারপর গভীর রাত্রেই অনুমান করে বলছে যে আমাকে আবার নিয়ে যাওয়া হলো আর এক জায়গায়। মানে দূরত্ব যাচ্ছে, মানে ভয় দেখাচ্ছে এটা তোকে নিয়ে যে বাইরে নিয়ে যে মেরে দেওয়া হবে এরকম। আমি স্বীকার করিনি। তারপর দিন যাই, পঞ্চম দিন আসলে আমরা তো ইমানের দিক থেকে অনেক দুর্বল, এই শক্তিশালী ইমানের অধিকারী এখনো হয়নি। এই জন্য হয়তো আমাদের শরীরের আঘাত আমরা সহ্য করতে পারিনি। পঞ্চম দিনের দিন আমি অমানবিক টর্চারের কারণে স্বীকার করে নিই, হ্যাঁ আমি মারিছি। এবং ওদের স্টেটমেন্ট অনুযায়ী ওইটা আমাদের মুখস্থ করে ভিডিও যখন বারবার ভিডিও করায়, হ্যাঁ আমি মারিছি। এবং এরা সবাই ছিল, আমাকে শিখিয়ে দেওয়া হয় যে লেখা রয়েছে এইভাবে যে অমুক কি করেছে, রাসেল কি করেছে, শাহজাহান কিভাবে মেরেছে, এইগুলো সবই তাদের সাজানো নাটক এবং স্টেটমেন্ট অনুযায়ী। উক্ত স্টেটমেন্টে 8 জনের নাম রয়েছে। শাহজাহান তৎকালীন এই যে বললাম ছাত্র শিবিরের জেলা শাখার সদস্য ছিল। তারপরে রাসেল হোসেন ছিল জেলা সেক্রেটারি, ঝিনাইদহ জেলা সেক্রেটারি। আবুজর গিফারি পৌর সভাপতি ছিল। হাসানুজ্জামান পৌর সেক্রেটারি। আর আরিফ আহমেদ উনিও থানার একজন সদস্য ছিল। তারপরে আমাদের শামীম ভাই ছিল, ছাত্র শিবিরের সাথী ছিল এবং একটা ইউনিটে দায়িত্ব পালন করত। এবং আমি তখন কর্মী ছিলাম আর কি। এরপরে পঞ্চম দিনের দিন ওদের বাধ্য হয়ে স্বীকার করি এবং ভিডিও তারা ধারণ করে। তারপরে আমাকে বারবার আবারও স্বীকার করার পর বারবারও ভিডিও করে ওইভাবে যে আমার কোনো ভুল হচ্ছে কিনা। এবং বলছে তুই আমাদের বড় স্যার, যেহেতু আমার অভিজ্ঞতা ওর আগে তো আমার জানি না কি হবে, বলছে তো আমাদের বড় স্যারের সামনে নিয়ে যাব, সেখানেও তোর একই কথা বলা লাগবে। সেখানে যদি উল্টা পাল্টা বলিস তাহলে কিন্তু তোর আবার এখানে নিয়ে আসে মেরে দেবো। তো ভিতর সংঘর্ষ কারণেই আমি তো জানি না, তারপরেও এটা বুঝতে পারছি না যে কোথায় নিয়ে যাচ্ছে। সপ্তম দিনের দিন আমাকে নিয়ে যাওয়া হলো বের করে, বলতে তোর বিষয় আজকে স্যারের কাছে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে চোখ বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যে 2 তলা, সম্ভবত 2 তলায় নিয়ে যে আমাকে বসানো হলো। আমি তো বুঝতে পারছি না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। চোখ বাঁধা অবস্থায় একটা চেয়ারে বসালো এবং সামনে বসে আছে। এটা
সবই ওদের পরিকল্পিতভাবে, এবং ম্যাজিস্ট্রেট যে ছিল এইটাও ওদেরই সহযোগিতা করার মতন। এবং আমাকে চোখ বাঁধা অবস্থায় একটা কাগজে স্বাক্ষর করানো হলো। আমি স্বাক্ষর করলাম। স্বাক্ষর করার পরে আমাকে চোখ খুলে দেওয়া হলো ওই সময়। তখন বলছে, আমি কে বলো তো? আমি বলছি, কে আপনি? আমাকে চিনি। বলছে, আমি ম্যাজিস্ট্রেট। তখন আমার আশপাশের দেখে দেখা যাচ্ছে এজলাস দেখা যাচ্ছে পাশে, মানে এজলাসের সাথেই তো ম্যাজিস্ট্রেটের থাকে, চেম্বার থাকে। তখন বুঝলাম এটা আদালত, কিন্তু আমাকে আগে থেকে জানতে দেওয়া হয়নি এটা আদালত এবং এটা ম্যাজিস্ট্রেট। পড়ে দেখো। তখন এটা পড়লাম। এটা হলো জবানবন্দিমূলক যে বক্তব্য, ওদেরই লেখা। আমাকে শুধু স্বাক্ষর করতে দেওয়া হলো যে আমরা উক্ত এই 8 জন ওই হত্যাকাণ্ডের সাথে ছিলাম। এইটাই ওই 164 লেখা ছিল, এবং আমাকে স্বাক্ষর করা হলো। স্বাক্ষর করার পরে আমাকে কোর্ট হাজতে প্রেরণ করা হলো। তারপরে জেলখানায়, সেখানে দীর্ঘ 3 বছর 36 মাস কারাগারে। কারাগার তো যে না যায় সে তো বুঝতে পারে না কারাগারটা কি। এখান থেকে আমার শুধু সময়ের ক্ষতি না, আমার লেখাপড়া প্লাস ক্যারিয়ারেরও অনেক ক্ষতি হয়ে গেছে। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম, বাংলায় অনার্স ছিল এমএম কলেজ। আমার সেই লেখাপড়াটাও বাদ হয়ে গিয়েছে। শুধু তাই নাই, এখান থেকে আমাদের 3 বছরের ভিতরে যেহেতু জেলখানায় লেখাপড়া করার সুযোগ আছে, আমিও লেখাপড়া করছিলাম, পরীক্ষা দিলাম। সে পরীক্ষায় আমার পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার কাগজপত্র আমাকে করা হয়নি। আমাকে রেজাল্টের সময় ফেল দেখানো হয়েছে, মানে পরীক্ষার কাগজে আমার কলেজে যায়নি, সেন্টারে যায়নি। এবং তৎকালীন কলেজে আমার কলেজের যে প্রিন্সিপাল ছিল উনি আমাকে ফর্ম ফিল আপ করতে দিয়ে আসল আসামিদের, এখন সময় এসেছে আসল আসামিদের ধরে মানে আইনের আওতায় আনা হোক, এটাই আমার আশাবাদ।